একটা খবর দেখে খুবই আশ্চর্য হলাম যে এইটা কি সারা দুনিয়ার মুসলিম আমরা মুসলিম উম্মা বা গোটা দুনিয়ার মুসলমানরা আমরা এই যে ফ্রান্সের পণ্য বয়কট করার দাবি জানালাম এবং একই সঙ্গে ফ্রান্সকে একঘরে করে দেওয়ার জন্য কত আন্দোলন সংগ্রাম করলাম এবং জিহাদও ঘোষণা করে দিলাম। কিন্তু মানে এগুলা করছিলাম, আমরা ভেবেছিলাম যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সম্ভবত তার ভুল স্বীকার করে মুসলমানদের কাছে মাপ চাইবে। যে তারা যে আমাদের নবীর কার্টুন তারা করেছিল, প্রচার করেছিল, এটা খুবই জঘন্য অন্যায় করে ফেলেছিল এবং মুসলমানদের কাছে এসে একেবারে নতজানু হয়ে মাপ চেয়ে বলবে যে হে মুসলিম সম্প্রদায় বা হে মুসলিম দেশগুলো, আমরা তো ভীষণ ভুল কাজ করে ফেলেছি। যেহেতু তোমরা আমাদের সাথে সমস্ত রকম মানে পণ্য বয়কট করার আহ্বান জানিয়েছো, সুতরাং আমাদের তো আর উপায় নাই। আমরা তো আর বাঁচতেই পারবো না, দেশ আমাদের ধ্বংস হয়ে যাবে। এইরকম একটা চিন্তা ভাবনা আমরা করেছিলাম যে হয়তো বা ইমানুয়েল ম্যাক্রন এইভাবে এসে মুসলমানদের কাছে নতজানু হয়ে ক্ষমা টমা চাইবে, কিন্তু বিষয়টা তো ঘটে গেল উল্টো, একেবারে কমপ্লিটলি উল্টো। নত হওয়া তো দূরের কথা, ইমানুয়েল ম্যাক্রন তো দেখি আরো বেশি উগ্র হয়ে মুসলিমদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। একই একেবারে আমাদের আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। একই আধুনিক যুগের আর একটা নমরুদ নাকি ফেরাউন নাকি, বুঝলাম তো না। যে দেখুন, এখানে bbc.com এর মানে বিবিসি থেকে প্রকাশিত একটা খবর, এই যে আমরা দেখতে পাচ্ছি, এখানে লিখছে France's Macron issues a Republican values ultimatum to Muslim leaders। অর্থাৎ ফ্রান্সের যে ম্যাক্রন মানে তাদের দেশের যে রিপাবলিকান ভ্যালু, অর্থাৎ তাদের দেশের যে রাষ্ট্রীয় বা প্রজাতান্ত্রিক যে মূল্যবোধ, এগুলো গ্রহণ করার জন্য মুসলিম লিডারদেরকে, অর্থাৎ ওই ফ্রান্সের যে মুসলিম লিডার আছে তাদেরকে আলটিমেটাম দিয়েছে, অর্থাৎ চরমপত্র দিয়েছে যে এখন পুরো খবরটা আমরা একটু দেখি যে এর মধ্যে আসলে কি, তা না হলে তো আসলে বোঝা যাবে না। এখানে কি বলছে যে France President Emmanuel Macron has asked the Muslim leaders to accept a charter of republican values as part of a bold clampdown on radical Islam। এখানে বলছে যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সেই ফ্রান্সের যে সমস্ত মুসলিম লিডার আছে তাদেরকে তাদের দেশের যে সাংবিধানিক যে মূল্যবোধ, অর্থাৎ ওই যে বাক স্বাধীনতা, এই যে বিষয়গুলো বা গণতান্ত্রিক যে মূল্যবোধ, এগুলো গ্রহণ করার জন্য ওই দেশের মুসলিম লিডারদেরকে করেছে, মানে হুকুম জারি করেছে। উদ্দেশ্য হলো যে রেডিকাল ইসলামকে করবে, মানে ডিমিনিশ করবে, ধ্বংস করবে, বা ফ্রান্স থেকে উচ্ছেদ করার উদ্দেশ্যে। তো এখানে কি বলছে আর একটু পড়ি। On Wednesday, he gave the French Council of the Muslim Faith CFCM a 15-day ultimatum to accept the charter। আচ্ছা, মানে গত বুধবার ফ্রান্সে যে মুসলিমদের একটা আছে, মুসলিমদের একটা অর্গানাইজেশন আছে যেটা নাম হলো ফ্রেঞ্চ কাউন্সিল অব দ্য মুসলিম ফেইথ। এখানে একটা তাদের একটা মিটিং বা সভায় উপস্থিত হয়ে উনি 15 দিনের একটা আলটিমেটাম দিয়েছে যে এর মধ্যেই তোমাদেরকে অবশ্যই ফ্রান্সের যে মূল্যবোধ আছে রাষ্ট্রীয় বা সমাজের বা তাদের যে গণতান্ত্রিক বা ফ্রিডম অফ স্পিচের যে মূল্যবোধগুলো যেগুলো আছে সেগুলো গ্রহণ করার জন্য 15 দিনের একটা আলটিমেটাম ধার্য করে দিয়েছে। The CFCM has agreed to create a national council of imams which will reportedly issue imams with the official accreditation which could be withdrawn।
it follows 3 suspected Islamic attacks in little more than a month. The charter will state that Islam is a religion and not a political movement, while also prohibiting foreign interference in Muslim groups. তার মানে এখানে মূল বক্তব্য হচ্ছে এখানে যে যে ইসলামিক যে গ্রুপ ফ্রেন্স সিএফসিএম তারা অলরেডি এই ইমানুয়েল ম্যাক্রনের এই চার্টারের ব্যাপারে সম্মতি জ্ঞাপন করেছে যে হ্যাঁ তারা এটা করবে, এবং এই চার্টারের যে মূল বিষয়টা সেখানে মূল যে থিম সেটা হলো যে ইসলাম শুধুই মাত্র একটা রিলিজিয়ন হিসেবে আখ্যায়িত হবে, এবং এটার মধ্যে কোনো পলিটিক্যাল মুভমেন্ট অর্থাৎ রাজনৈতিক কোনো মুভমেন্ট নাই। এবং একই সঙ্গে বাইরের থেকে বিভিন্ন যে ইমাম টিমাম ফ্রান্সে গিয়ে, বিশেষ করে টার্কিশ বা আরাবিয়ান নানা রকম ইমামরা ফ্রান্সে গিয়ে সেখানে বিভিন্ন মসজিদ বা মসজিদ সংলগ্ন যে মাদ্রাসা আছে সেখানে নানা রকম উগ্রবাদী শিক্ষা টিক্ষা দেয়। তো এগুলো বন্ধ করার জন্য ফ্রেঞ্চ সরকার একটা চার্টার দিয়েছে। মিস্টার ম্যাক্রন হ্যাজ স্ট্রংলি ডিফেন্ডেড ফ্রান্সের সেকুলারিজম ইন দ্য ওয়েক অফ অ্যাটাকস, which included the beheading of a teacher who showed cartoons of the Prophet Muhammad during a class discussion last month. তো এই যে লাস্ট মান্থে এই যে একজন শিক্ষক উনি তার ক্লাসরুমে আমাদের নবীর যে কার্টুন দেখিয়েছিলেন, এবং অতঃপর তাকে একটা যুবক তাকে মাথা কেটে ফেলেছিল, মানে কল্লা কেটে ফেলেছিল। তো এর পরিপ্রেক্ষিতে মুসলমানরা কি প্রতিক্রিয়া দেখিয়েছিল আমাদের জানা নাই। খুব বেশি প্রতিক্রিয়া দেখিয়েছিল বলে তো আমরা দেখিনি, বরং উল্টে তলে তলে তারা এটাই বলতে চাচ্ছিল যে হ্যাঁ ওই ইয়াং ম্যানটা তো সঠিক কাজই করেছে। অ্যাটলিস্ট আমরা বাংলাদেশের প্রতিক্রিয়া থেকে তো সেটাই দেখছিলাম যে কেন তারা নবীর নামে কার্টুন তারা প্রকাশ্য দিবালোকে করবে। কিন্তু ফ্রান্সের ম্যাক্রন কি করলেন যে ওইটার প্রতিবাদে আরো বেশি কার্টুন দেখালো, এবং এখন এই চার্টার দিয়ে মুসলমান যে লিডার যারা আছে তাদেরকে আলটিমেটাম দিলে 15 দিন, এবং সেখানে এই যে বলছে যে মিস্টার ম্যাক্রন হ্যাজ স্ট্রংলি ডিফেন্ডেড ফ্রেঞ্চ সেকুলারিজম ইন দ্য ওয়েক অফ অ্যাটাকস। তো এই ধরনের সন্ত্রাসী আক্রমণের প্রেক্ষিতে যেখানে ফরাসি প্রেসিডেন্টের ভয় পেয়ে বরং মুসলমানদের দাবির কাছে নতি স্বীকার করা উচিত ছিল, যেহেতু গোটা দুনিয়ার প্রায় 1.5 বিলিয়ন মানে 150 কোটি বা 160 কোটি মুসলমান ফুঁসে উঠেছিল। আমরা আশা করেছিলাম যে ফ্রান্সের যে প্রেসিডেন্ট মুসলমানদের কাছে নতি স্বীকার করে বলবে যে ঠিক আছে, আমাদের দেশে যে সেকুলারিজম যে মূল্যবোধটা আছে বা ফ্রিডম অফ স্পিচের যে মূল্যবোধ আছে এগুলো বাদ দিলাম, এবং ভবিষ্যতে ইসলাম নিয়ে কোনো সমালোচনা করা হবে না, আমাদের নবীর নামে কোনো কার্টুন টার্টুন আঁকা হবে না। কিন্তু দেখা যাচ্ছে যে ঘটনা হয়ে গেছে উল্টো, বরং ম্যাক্রন আরো খেপছে, এবং এখন রীতিমতো মুসলিম লিডারদের ডেকে বলছে যে তোমরা যে সমস্ত কর্মকাণ্ড করো আর কি ধরনের ধর্মীয় রাজনীতি করো আর কি প্রচার করো না করো, এখন থেকে এগুলা বাদ, এবং তোমরা শুধুমাত্র তোমাদের ইসলামকে ধর্ম হিসাবে ব্যবহার করবে, এবং এটাকে কোনো পলিটিক্যাল ইডিওলজি আকারে এটাকে ব্যবহার করা হবে না। লেট অন ওয়েডনেসডে দ্য প্রেসিডেন্ট অ্যান্ড হিজ ইন্টেরিয়র মিনিস্টার Gerald Darmanin কি বলা, met 8 CFCM leaders at the Elysee Palace হলো যে তাদের যে এলিজি প্যালেসটা কি প্রেসিডেন্টের কার্যালয় মনে হয়। যাই হোক, এখানে তাদের ইন্টেরিয়র মিনিস্টার তাদের ওই মুসলিম লিডারদের সাথে সাক্ষাৎকার করছে। টু প্রিন্সিপলস উইল বি ইনস্ক্রাইবড ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট in the charter: the rejection of political Islam and any foreign interference. One source told the Parisian newspaper after the meeting. এখানে খুব স্পষ্টভাবে এই যে ইন্টেরিয়র মিনিস্টার তাদেরকে বলে দিয়েছে
একেবারে ক্লিয়ার কাট। তোমাদেরকে এই যে পলিটিক্যাল ইসলাম ত্যাগ করতে হবে, এবং এখানে বাইরের দেশের কোনো ইমাম এসে কোনো ফাজলামি করতে পারবে না, এবং কোনো রকম উগ্রবাদী শিক্ষা টিক্ষা দিতে পারবে না। তো যাই হোক, এই খবরটা পড়ে আমি কিন্তু খুবই মনক্ষুণ্ণ হলাম। কেন মনক্ষুণ্ণ হলাম জানেন? কারণ হচ্ছে ইসলাম তো শুধুমাত্র একটা রিলিজিয়ন না। ইসলাম ইসলাম শুধুমাত্র একটা রিলিজিয়ন না, ইসলাম কিন্তু একটা পলিটিক্যাল ইডিওলজি, এবং আমাদের নবী কিন্তু তার জীবনকালে সেটাই প্রমাণ করে গেছেন। আমরা জানি যে মক্কায় উনি যখন শুধুই ইসলাম প্রচার করতেন, তখন কিন্তু উনি সফল হননি। উনি যখন মদিনাতে গিয়ে ইসলামটাকে একটা পলিটিক্যাল ইডিওলজি হিসাবে গ্রহণ করে হাতে অস্ত্র তুলে নিয়ে উনি যখন জিহাদ শুরু করলেন, এবং বিভিন্ন জায়গায় আক্রমণ করে দখল করে সেখান থেকে অনেক ধন সম্পদ উনি গনিমতের মাল হিসাবে যখন দখল শুরু করলেন, তারপরে নারীদেরকে বন্দিনী করে গনিমতের মাল হিসেবে তার সাহাবীদের মধ্যে বিলি বন্টন করা শুরু করলেন, এবং একই সঙ্গে ইসলামের ব্যাপারে নানা রকম বিধিবিধান উনি জারি করলেন, যে যারা নাকি ইসলাম গ্রহণ করবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করে যেতে হবে, যারা নাকি ইসলামের সমালোচনা করবে তাদের কল্লা ফেলে দিতে হবে। এরকম নানা রকম বিষয় আসা আছে। এবং কোন রকম প্রশ্ন ছাড়াই আল্লাহতে বিশ্বাস করতে হবে, কোরআনে বিশ্বাস করতে হবে, নবীতে বিশ্বাস করতে হবে। কোন রকম দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ কিছু করা যাবে না, আর যদি কেউ করে তাহলে তার অবস্থা খারাপ হয়ে যাবে। তো এই বিষয় আশয়গুলো, অর্থাৎ পলিটিক্যাল ইডিওলজি আকারে যখন ইসলামটাকে আমাদের নবী ব্যবহার শুরু করলেন, তখনই কিন্তু আমরা দেখলাম যে তিনি খুবই সাকসেসফুলি এটা প্রতিষ্ঠিত করতে পেরেছেন, এবং পরবর্তীতে যে সমস্ত খলিফা যারা ছিলেন তারাও কিন্তু এটাকে একটা রাজনৈতিক মতবাদ আকারে, যদিও আমরা আসলে মানে শুধুমাত্র রাজনৈতিক না, মানে রিলিজিয়াস পলিটিক্যাল ইডিওলজি এরকম ভাবে বলা যেতে পারে, যে ধর্মাশ্রয়ী রাজনৈতিক দর্শন, এভাবেই কিন্তু ব্যবহার করে খলিফারাও কিন্তু এটাকে খুব স্ট্রংলি প্রচার এবং প্রতিষ্ঠা করতে পেরেছিলেন, এবং এই বলে বলিয়ান হয়ে তারা বহু দেশ জয় করে একটা বিশাল ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। এখন এখানে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন বলছে যে এখান থেকে যদি, মানে এখান থেকে পলিটিক্স এর এই উপাদানগুলো বাদ দিতে হবে। তো তাই যদি হয়, ইসলামের 90% বিষয়টা হলো পলিটিক্যাল ইডিওলজি, এবং 10% হলো পলিটিক্যাল ইডিওলজির বাইরের বিষয়। তো এই পলিটিক্যাল ইডিওলজি যদি ইসলাম থেকে বের করে দিতে হয় বা বাদ দিতে হয়, দিয়ে তাহলে মুসলমানরা তো আর ইসলাম, মানে ইসলাম তো আর ইসলাম থাকে না। তাহলে মুসলমান কি অনুসরণ করবে আসলে? শুধুমাত্র 10% ইসলাম অনুসরণ করে শুধুমাত্র নামাজ রোজা হজ জাকাত টাকাত দিলে তো আসলে তখন ইয়ে হবে না। কারণ মুসলমানরা যেখানেই যাবে মূল উদ্দেশ্য হবে কি? যেমন ধরেন যে ফ্রান্সে এখন প্রায় 8-9% মুসলমান আছে। এই মুসলমানদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য কি? মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এটাই যে আস্তে আস্তে ফ্রান্সে মুসলমানদের সংখ্যা তারা যে কোনোভাবে বৃদ্ধি করবে, এবং এটা করতে যে তারা ব্যাপক হারে জন্ম দিতে থাকবে, আস্তে আস্তে তাদের সংখ্যা বাড়াবে, এবং ইসলাম যে শান্তির ধর্ম, ইসলাম যে সহানুভূতির ধর্ম, ইসলাম যে ভালোবাসার ধর্ম, ইসলাম আসলে যুদ্ধ করতে বলে না, ইসলামে হত্যা করা নিষেধ, এই সমস্ত মিষ্টি মিষ্টি কথা বলে, অর্থাৎ যার সাথে বস্তুত ইসলামের কোনো সম্পর্ক নেই, এই ধরনের কথাবার্তা বলে ফ্রান্সের উদার যে সমস্ত লোকজন যারা নাকি আসলে ধর্মকর্ম তেমন মানে না, এই ধরনের লোকজনদেরকে মোটামুটি আকৃষ্ট করে তাদেরকে ইসলামে দীক্ষিত করবে, করে বস্তুত গোটা ফ্রান্সকে আস্তে আস্তে ইসলামের পতাকা তলে নিয়ে আসবে, এবং সেখানে একটা ইসলামী প্রজাতন্ত্র গঠিত হবে। এটাই কিন্তু ওখানকার মুসলমানদের ইয়ে স্বপ্ন, এবং এটাই কিন্তু তাদের মনের আশা। এমন না যে তারা ওখানে থাকবে এবং চিরকাল ওই যে ফ্রান্সের যে সেকুলারিজম বা ফ্রিডম অফ স্পিচের যে কালচার যেটা আছে সেটাকে অ্যালাউ করবে মুসলমানরা, না, তারা কিন্তু তলে তলে আসলে চায় যে গোটা ফ্রান্স মুসলিম হয়ে যাক, এবং সেই সাথে গোটা ইউরোপ মুসলিম হয়ে যাক। এটাই তাদের বিশ্বাস, এবং মুসলমানরা যেখানেই থাকে সেখানেই কিন্তু মূল লক্ষ্যটা এটাই থাকে, সেটা সজ্ঞানে হোক অজ্ঞানে হোক, প্রত্যক্ষভাবে হোক অপ্রত্যক্ষভাবে হোক। যেমন উদাহরণস্বরূপ আমরা যদি ভারতের দিকে তাকাই, তাহলে 1947 সালে পাকিস্তান এবং ভারত দুইটা দেশ হলো হিন্দু এবং মুসলিমের ভিত্তিতে, অর্থাৎ ইসলাম মানে ধর্মের ভিত্তিতে, তাই না? খেয়াল করুন যে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী যে নেহেরু হয়েছিলেন, উনি কিন্তু ধর্ম নিরপেক্ষতার একটা মানে গণতন্ত্র এইগুলা উনি
ভ্যালুজ আকারে নিয়ে ওনার দেশটা প্রতিষ্ঠিত করেছিলেন, এবং যারা নাকি ওই দেশ থেকে যায়নি তাদেরকে কিন্তু কিছুই বলেনি। অর্থাৎ যে মুসলমানরা যারা গেছে তো গেছে, কিন্তু যারা যায়নি তাদেরকে কিন্তু কিছুই বলেনি, এবং তারা ওইখানে ছিল। এই মুসলমানগুলো হয়তো তখন কি মনে করছে জানি না, কিন্তু অতঃপর এখন যদি আমরা ভারতের মুসলমানদের দিকে আমরা তাকাই, তাহলে আমরা দেখব যে যেখানে মুসলমানরা আছে, যে অঞ্চলে হয়তো সংখ্যাগরিষ্ঠ, তারা কিন্তু প্রত্যেকেই আলাদা রাষ্ট্র চায়, আলাদা ইসলামী রাষ্ট্র চায়। এই যে কাশ্মীরের কথাই ধরি, এবং অন্যান্য যারা আছে তারা কিন্তু ব্যাপকভাবেই তারা কিন্তু আশা করে যে ভারতের হিন্দুরা আস্তে আস্তে মুসলিম হয়ে যাবে, অ্যান্ড দেন গোটা ভারত ইসলামিক হয়ে যাবে, এটাই আশা করে। আর যদি আমরা পাকিস্তানের দিকে তাকাই, সেখানে আমরা কি দেখি? তৎকালীন মানে পাকিস্তানে আমরা যেটা দেখি, নানা কায়দায় যে সমস্ত হিন্দুরা পাকিস্তান ছেড়ে যায়নি, একটা লেভেলে এসে যখন এই যে 65 সালে ভারত পাকিস্তান যে যুদ্ধ হলো, তখন দেখবেন যে গোটা হিন্দু সমাজকে তারা শত্রু হিসেবে আখ্যায়িত করলো। এবং ওই সময় কিন্তু 47 সালে তো বটেই, 65 সালেও আমরা দেখেছি, ইতিহাস থেকে আমরা জানি যে ব্যাপকভাবে হিন্দুরা কিন্তু পাকিস্তান থেকে ভারতে চলে যাওয়া শুরু করলো। এবং তখনই কিন্তু হিন্দুদেরকে শত্রু আখ্যায়িত করে যারা চলে গেল বা যারা থাকলো, বাছবিচার নেই, তাদের সম্পত্তিগুলাকে শত্রু সম্পত্তি হিসাবে গণ্য করা হয়েছিল। যে ঝামেলাটা কিন্তু এই বর্তমানে এসেও কিন্তু বাংলাদেশের হিন্দুরা কিন্তু সাফার করছে। অর্থাৎ হিন্দুরা শত্রু ডিরেক্ট, কিন্তু ভারতে কিন্তু মুসলমানদেরকে শত্রু হিসাবে গণ্য করে এই ধরনের কোনো আইন টাইন হয়নি। যদিও ভারতের হিন্দুরা হয়তো বা মুসলমানদেরকে ভালো চোখে অনেক সময় দেখে না, নানা রকম সাম্প্রদায়িক গ্যাঞ্জাম ট্যাঞ্জাম মাঝে মাঝে আমরা দেখি হয়, এগুলো ঠিকই আছে, কিন্তু অন্তত অ্যাটলিস্ট যে জিনিসটা আমরা দেখেছি, ভারত সরকার তো কখনো এভাবে মুসলমানদেরকে শত্রু হিসাবে চিহ্নিত করে তো আর সংসদে বা পার্লামেন্টে তো আইন করেনি। তারা তো আর ওই দেশের মুসলমানরা যে শত্রু এভাবে তো চিহ্নিত করেনি, যেটা কিন্তু পাকিস্তানে করেছিল। কেন করেছিল? কারণ ইসলামের বিধানই তো এটা। ইসলামের ভিত্তিতে পাকিস্তান তৈরি করা হলো, সেখানে হিন্দুরা থাকবে কেন? যারা ছিল তারা তো ভুল করেছিল। সুতরাং তখন পাকিস্তান সরকারের মূল উদ্দেশ্য হলো, তোরা যাবি না, আচ্ছা ঠিক আছে, তোদেরকে এবার শত্রু হিসাবে গণ্য করা হবে, যাতে তোরা যেতে বাধ্য হোস। একেবারে ডাইরেক্টলি গুল্লি টুল্লি দিয়ে মানে হত্যা করলে তো আবার আন্তর্জাতিকভাবে ঝামেলা হয়। সুতরাং এবার মানে ছলে বলে কলে কৌশলে সেটাই কিন্তু অ্যাপ্লাই করা শুরু হলো। এবং দুঃখের বিষয় হচ্ছে যে এই বর্তমান মানে পাকিস্তানের পরে যখন বাংলাদেশ হয়, তখনও কিন্তু এই শত্রু সম্পত্তি আইনটা কিন্তু রদ হয়নি। এটাকে জাস্ট নাম পাল্টে ফেলা হয়েছে, অর্পিত সম্পত্তি আইন করা হয়েছে। অর্থাৎ যাহা লাউ তাহাই কদু। মানুষ কিন্তু এখনো বাংলাদেশের হিন্দুরা যে কিছু অল্প আছে, এখনো কিন্তু এই বস্তুত অর্পিত সম্পত্তি আইন, যেটা নাকি বস্তুত আসলে শত্রু সম্পত্তি আইন, এই জন্য ভোগে মানুষ। তো যাক, সেটা ভিন্ন প্রসঙ্গ। এবং আমরা এটাও দেখি যে বাংলাদেশে বর্তমানে মানে যে কোনো ছুতা অজুহাতে কিন্তু ওই যে হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ, মন্দিরে আক্রমণ, এগুলা করে আসলে ভয় ভীতি দেখানো হয় যে তোমরা বাংলাদেশ থেকে ভেগে যাও, এদেশ হলো মুসলমানদের এবং এখানে শরিয়া প্রতিষ্ঠিত হবে, তোমরা অল্প কিছু হিন্দু টিন্দু থাকার কারণে সেটা হচ্ছে না, সুতরাং তোমরা ভাগো। এটাই হলো মূল বক্তব্য। আবার যখন এটা আন্তর্জাতিকভাবে কখনো হয়, তখন আবার সরকার থেকে বা বিভিন্ন তরফ থেকে আবার বলা হয় যে না, ভারতে তো বাংলাদেশে তো হিন্দুরা খুবই ভালো আছে। এবং দেখা যায় তখন কিছু হিন্দু এসে বলেও, হ্যাঁ আমরা তো ভালো আছি, মানে হিন্দুরা তো আসলে ভীত। তারা ভাবে যদি এভাবে সরকারের পক্ষে কথাটা না বলে, তারপরে আবার যদি কোনো ভেজাল হয়, তো এটা একটা অন্যতম কারণ হতে পারে। কিন্তু আসলে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে ইসলাম এবং মানে ইসলামের মূল ইয়েটা হলো যে পলিটিক্যাল ইডিওলজি। ইসলাম তো পলিটিক্যাল, মানে যেটা আমরা দেখেছি যে নবী এটাকে পলিটিক্যাল ইডিওলজি হিসাবে ব্যবহার করেই কিন্তু সফল হয়েছিলেন, এবং তার খলিফারাও সফল হয়েছিলেন। এবং পরবর্তীতে আধুনিক কালে এসেও আমরা প্রত্যেকটা দেশে আমরা দেখি যে মুসলিম দেশগুলোতে এই ইসলামকে পলিটিক্যাল ইডিওলজি হিসাবেই ব্যবহার করা হয়, এবং প্রত্যেকটা মুসলিম দেশেই মুসলমানরা বস্তুত দেশে শরিয়া আইন বা শরিয়া প্রতিষ্ঠা করতে চায়, ইসলামী শাসন প্রতিষ্ঠা করতে চায়। তো এটা কি? এটা তো পলিটিক্যাল বিষয়, তাই না? এখন ম্যাক্রন যেখানে আসলে গোটা দুনিয়ার মুসলমানদের চাপে পড়ে দুর্বল হয়ে যাবে বলে আমরা আশা করেছিলাম, সে তো দুর্বল হয়ইনি।
গোটা পৃথিবীর মুসলমানরা তাকে বয়কট করেছে বলে সে যে দুর্বল হয়ে মাপ চাইবে তা তো হয়নি, উল্টে আরো ক্ষিপ্ত হয়ে এখন ডিরেক্টলি বলে দিচ্ছে যে হে মুসলমান, আমাদের দেশে যারা তোমরা আছো, তোমাদের এই যে ধর্মের মধ্যে যে পলিটিক্যাল যে বিষয়গুলো আছে এগুলো বাদ দিয়ে যদি তোমরা ধর্ম পালন করতে পারো, ইসলাম পালন করতে পারো করো, আর না পারলে ভাগো। মানে ডাইরেক্ট বক্তব্য কিন্তু এটা। আমি জিনিসটা বুঝতে পারছি না একেবারেই, যে ইসলামের 90% হলো পলিটিক্যাল ইডিওলজি, এবং যার মূল উদ্দেশ্যই হলো যেখানে মুসলমান থাকবে সেখানে আস্তে আস্তে তারা সংখ্যায় বৃদ্ধি পেয়ে ছলে বলে কলে কৌশলে ওই অঞ্চলটা ইসলামিক করবে, ওই অঞ্চলটা শরিয়া প্রতিষ্ঠা করবে। সেখানে ম্যাক্রনের এত বড় দুঃসাহস হয় কি করে যে মুসলমানদেরকে বলে যে তোমরা তোমাদের ধর্ম থেকে পলিটিক্যাল যে মানে কম্পোনেন্ট আছে সেটা বাদ দাও। তার মানে অন্য কথায় সে তো ইসলামকেই ত্যাগ করার জন্য বলছে, তাই না? তাহলে আমরা সারা দুনিয়ার মুসলমানরা বসে বসে কি করলাম, কি বয়কটের ডাক দিলাম? আসলে তো কোনো কাজ হয়ইনি। বরং এই ম্যাক্রন আমরা জানি যে পলিটিক্যালি সে একজন খুবই লিবারাল টাইপের মানুষ, খুবই উদার টাইপের মানুষ। সে ধর্ম টর্ম নিয়ে মাথা ঘামায় না, কে কি ধর্ম অনুসরণ করে সেটাও তার ইসের মধ্যে নাই। কিন্তু দেখা যাচ্ছে এখন সে কট্টর রক্ষণশীলের চাইতেও বেশি রক্ষণশীল হয়ে রীতিমতো ইসলামের উপরে মানে হামলে পড়েছে, এবং তার বক্তব্য হলো যে আহ, ফ্রান্সে থাকতে গেলে এই সমস্ত ইসলাম টিসলাম চলবে না। মানে ডিরেক্টলি বলে নাই, কিন্তু যে মানে এই যে চার্টার গ্রহণ করার নামে যে কথা বলতেছে, কোন রকম ওই যে ইন্টারফেয়ারেন্স থাকবে না কোনো বাইরের কোনো ইমামের, এবং এখানে খুব পরিষ্কার ভাবে বলছে দ্য রিজেকশন অফ পলিটিক্যাল ইসলাম। আরে ভাই, পলিটিক্যাল ইসলাম বাদ গেলে তো আর ইসলামই থাকে না। তার মানে অন্য কথা, ম্যাক্রন কি মুসলমানদের বলতে চাচ্ছে না তাদের দেশে যে তোমরা ইসলাম ত্যাগ করো? ডিরেক্টলি বললে হয়তো একটু সমস্যা হয়, কিন্তু ইনডিরেক্টলি তো সে কথাই বলতে চাচ্ছে। এখন অপেক্ষার পালা দেখার, দেখি গোটা দেশের মুসলিম দুনিয়া কিভাবে এটার প্রতিক্রিয়া দেখায়। বিশেষ করে বর্তমানে স্বঘোষিত মুসলিম নেতা তুরস্কের যে এরদোগান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, তারা কিভাবে এখন এটাকে দেখে, এটা কিন্তু আমাদের একটু দেখা দরকার। এবং একই সঙ্গে বিশেষ করে বাংলাদেশের আলেম ওলামা বা হুজুর তারা কিভাবে এটাকে প্রতিক্রিয়া দেখায়, সেটাই আমাদের ওয়েট করতে হবে দেখার জন্য। তো যাই হোক, এই কথাগুলো বলার জন্যই আমি ভিডিওটা করলাম। এবং আমি ধিক্কার জানাই এই ইমানুয়েল ম্যাক্রনকে, যে নাকি এখন নানা কায়দায় তাদের দেশে এখন ইসলামকে বাতিল করার একটা ষড়যন্ত্রে লিপ্ত। ধ্বংস হোক, ধ্বংস হোক এই ইমানুয়েল। ধন্যবাদ।